স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানি তেলবাহী জাহাজ এলেও কাটছে না সরবরাহ সংকট। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আর চালকদের চরম ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। যদিও বন্দর কর্তৃপক্ষ দাবি করছে পর্যাপ্ত জাহাজ আসায় জ্বালানি সংকটের কোনো যৌক্তিক কারণ নেই। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অনিশ্চয়তা আর সরবরাহ ঘাটতির আশঙ্কায় অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম চাহিদা, যা সংকটকে আরো ঘনীভূত করেছে। পেট্রোল পাম্প মালিকদের আশঙ্কা, ডিপো থেকে নিয়মিত সরবরাহ নিশ্চিত না হলে এবং চাহিদা নিয়ন্ত্রণে না এলে এই ভোগান্তি আরো দীর্ঘায়িত হতে পারে। পাম্প অ্যাভেলেবেল তেল দিতে পারতেছে না, তো বিপিসি অ্যাভেলেবেল তো তেল দিতে পারছে না আমাদের, ওই জন্য তো বন্ধ। যেখানে আমার 3 লোড 4 লোড মাল লাগবে, ওখানে আমাকে 2 লোড দিচ্ছি। অথচ বন্দর সংশ্লিষ্ট তথ্য বলছে ভিন্ন কথা। চট্টগ্রাম বন্দরে এই পর্যন্ত জ্বালানি তেল নিয়ে এসেছে 29টি জাহাজ, যার ধারাবাহিকতায় আজও বেড়েছে আরো 2টি বড় জাহাজ। বন্দর কর্তৃপক্ষের দাবি, আমদানিতে কোনো ঘাটতি নেই, তাই সংকটের কোনো কারণও দেখছেন না তারা। ঈদের এই বন্দর সহ এবং জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমাদের হিসাব মতে আজকে পর্যন্ত টোটাল 29টি জাহাজ এসেছে জ্বালানি পণ্য নিয়ে। আমাদের ইউজার লেভেল পর্যন্ত একটু সচেতন হলে আশা করছি এই সংকটে আমরা সবাই মিলে উত্তরণ করতে পারবো। সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। তাদের মতে হরমুজ প্রণালী ছাড়াও এখন থেকে বিকল্প পথে জ্বালানি আমদানির ব্যবস্থা না করলে ভবিষ্যতে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে দেশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে কি চাহিদা মতো জ্বালানি পাওয়া যাচ্ছে কিনা? অর্থী সারা দেশের মতো আসলে চট্টগ্রামও চাহিদার মতো জ্বালানি তেমন পাওয়া যাচ্ছে বলে বলা যাবে না, কারণ গ্রাহকদের দীর্ঘ লাইনের সারি দেখে বোঝা যায় সেরকম। তবে চাহিদার সংগ্রহ করা জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে, সেই কিন্তু দিন দিন আরো হচ্ছে। তবে আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে তারা জ্বালানি তারা পেয়েছেন বলে আমাদেরকে, ডিপো থেকে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সে যেটি সাধারণত 31,000-এর মতো, সেই ঘাটতি এবং গ্রাহকদের অতিরিক্ত চাহিদার এই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যে সংকট আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এবং নগরবাসীর জন্য চরম অস্বস্তিকর। যেটি দিন দিন যেভাবে জ্বালানি তেলের সংকট এবং পেট্রোল পাম্পে তেলের চাহিদার জন্য, তেলের জন্য গ্রাহকদের যেভাবে ভিড় লেগে আছে, দীর্ঘ সারি লেগে আছে, এটি কবে নাগাদ শেষ হবে সেটিও প্রশ্ন করছেন, সেটিও জানতে চাচ্ছেন নগরবাসী বলছেন এই তেলের সংকট দ্রুত সমাধান করে যাতে জনমনে স্বস্তি ফিরিয়ে আনেন সরকার, সেই ব্যবস্থাই করার জন্য দাবি জানিয়েছেন। অন্যদিকে পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন সেই তেল যাতে সরবরাহ করা হয় সেই বিষয়টা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল জ্বালানি তেল নিয়ে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। আপনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সংকটে সারা দেশে যখন ছড়িয়ে পড়ছে তেলের আতঙ্ক, তেমনি বাংলাদেশে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে এই তেলের সংকট। কুমিল্লায় 105 কিলোমিটার জোরে যে মহাসড়ক রয়েছে এবং মহাসড়কের আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে, সেখানে প্রায় কুমিল্লা জেলা জুড়ে প্রায় 2 শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের মধ্যে অধিকাংশ পেট্রোল পাম্পের সংকট এবং সাধারণ মানুষ সেখানে তাদের এই তেল সংকট নিয়ে তারা বিপাকে পড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যে যাত্রীবাহী গাড়িগুলো, সেগুলো তারা সংকট পড়েছেন। এবং পেট্রোল পাম্পে যে সংকট দেখা দিয়েছে, আসলে এটি কি তাদের নিজস্ব কোনো রকমের সংকট নাকি অন্য কোনো ধরনের অবলম্বন করছে, সেই বিষয়টি আসলে যারা এখানে তেল সংকটে ভুগছেন আমরা একটু জানবো যে তাদের যে অভিযোগ, তারা আসলে তেল পেট্রোল পাম্পে পাচ্ছেন কিনা। আমরা পেট্রোল পাম্পে কোনো তেলে পাচ্ছি না।
আর তেল বাইরে থেকে আমরা নিতেছি, যে জায়গা ছিল 120-22 টাকা, ওই জায়গার তেল কালকে নিচ্ছি 150 টাকা, আজকে 200 টাকা হয়ে গেছে। এই সংকটটা আপনি কি মনে করছেন পেট্রোল পাম্পের যারা মালিক তাদের কি কোনো কারচুপি আছে? তাদেরই তাদেরই কারচুপি আছে। জি জি, তাহলে এই সংকটে মানে তাদেরকে মজুদ রাখছে কোনো কিছু আপনাদের- এরকমই তো মনে হচ্ছে। তা না হলে বাইরের দোকানে পাটের যারা বিক্রি করতেছে এই তেলগুলো তারা কোথেকে আনছে? আচ্ছা, সাধারণ মানুষ আসলে তেল না পেয়ে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের থেকে তারা বলছে যে আসলে যে তেল সংকট দেখা দিয়েছে সেই তেল সংকট নয়, তবে খোলা বাজারে কিভাবে এত বেশি দামে তেল পাওয়া যাচ্ছে। তো এই ছিল আসলে কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাদের দুজনকেই। জ্বালানি তেলের সংকট নিয়ে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদ কাটিয়ে আজও কর্মস্থলে ফেরায় চট্টগ্রাম রেল স্টেশনে আজও উপচে পড়া ভিড় যাত্রীদের। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমি আছি চট্টগ্রাম রেল স্টেশনে। ঈদের ছুটি কাটিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কর্মস্থলে অনেকজন এখনো পর্যন্ত ফিরতে শুরু করছে, যেহেতু আগামীকালও সরকারি বন্ধ 26শে মার্চে, এরপর দিন শুক্রবার। তো যারা ঈদের ছুটি কাটিয়ে দুদিন অতিরিক্ত ছুটি কাটিয়ে কিন্তু এখন আবার কর্মস্থলে ফিরতে শুরু করছে। চট্টগ্রাম থেকে ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা কিন্তু চাকরি করে বা কোনো ব্যবসার সুবিধা কিন্তু সেখানে থাকেন, তারা কিন্তু ছুটতে শুরু করেছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামে যারা বসবাস করেন, এখানে জীবন জীবিকার তাগিদে যারা চট্টগ্রামে এখানে থাকেন, তারাও কিন্তু ঈদ করার জন্য বাড়িতে ফিরেছেন। তারাও আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে আবার ফিরতে শুরু করেছে। তো তার কারণে কিন্তু রেল স্টেশনে উপচে পড়া ভিড় যাত্রীদের, ট্রেনগুলো যেন যথাসময়ে ছেড়ে যায় সেই দাবি কিন্তু সবার রয়েছে। এখানে রেল কর্তৃপক্ষ বলছেন কয়েকটি ট্রেন ছাড়া কিন্তু বেশিরভাগ ট্রেন এবার ঈদ উপলক্ষে কিন্তু যেমনটা ঈদের আগে যেমনটা কিন্তু আমরা দেখেছি এখানে যথাসময়ে ছেড়ে গেছে, তেমনিভাবে এখন ঈদ পরবর্তী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেনগুলো যথাসময়ে ছাড়ার যে পরিকল্পনা সেটি কিন্তু তারা নিয়েছে। কোনো ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় ঈদের আগে যেমনটা হয়েছে এখনো পর্যন্ত শিডিউল বিপর্যয় হচ্ছে। বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রে শিডিউল বিপর্যয় না হওয়ার কারণে কিন্তু যাত্রী যারা আছেন ট্রেনে করে যারা বাড়ি ফিরছেন বা কর্মস্থলে ফিরছেন, তারা কিন্তু জানিয়েছেন যে কিছুটা এবার ঈদ যাত্রা সুখকর হয়েছে বলে তারা মনে করছেন। তবে ট্রেনকে সবাই নিরাপদ বাহন হিসেবে বেছে নেয়, ট্রেন যেন দুর্ঘটনা কবলে যেন না পড়ে সে দাবি কিন্তু সবার রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে, পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার বেলা 11টার দিকে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় মেয়র বলেন, 25 মার্চ জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস এবং বেদনা বিধুর অধ্যায়। মুক্তিযুদ্ধের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন মেয়র। রিয়েল ফ্রিডম ফাইটার কতজন ছিল চট্টগ্রামে, কতজন মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছে, কিংবা মুক্তিযোদ্ধা পরিবার কতগুলো আছে, অথবা পুনর্বাসন করার মতো মুক্তিযোদ্ধা কতজন আছে। ট্রাই করছি একটা নগর সরকারের জন্য যে যাতে করে সিটি কর্পোরেশন সব দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারে। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। বুধবার সকাল 9:15টার দিকে উপজেলার মৌলভীর দোকান বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি 29 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে অটোরিকশায় যাত্রী তুলছিলেন চালক। এ সময় চট্টগ্রামমুখী দ্রুত গতির একটি প্রাইভেট কার অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয়। প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাটি কিছুটা দূরে ছিটকে পড়ে এবং সেটি দুমড়ে মুচড়ে যায়। কুমিল্লা বাস ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত হেলালকে আটকের পর দুর্ঘটনায় কবলিত বাসটি কেটে সড়ক থেকে অপসারণের উদ্যোগ নিয়েছে রেল বিভাগ। সকাল 10টা থেকে কুমিল্লা কচুয়া চৌমুহনী দৈয়ারা রেল লাইনের পাশে পড়ে থাকা বাসটি রেলওয়ে পুলিশের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া রেল লাইনের ওপর দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে সড়কের ওপর খুঁটি দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনায় কবলিত বাসটির ক্ষতিপূরণ হিসেবে প্রায় 45 লাখ টাকা দাবির কথা জানিয়েছেন মালিকপক্ষ। অপরদিকে গত দুদিন কুমিল্লা রেল ওভারপাসকে আরও সম্প্রসারণ করে সড়কে মৃত্যুর ঝুঁকি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
কক্সবাজার সমুদ্র সৈকতে ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রদল নেতা এবং জুলাই যোদ্ধা খোরশেদ আলম। পুলিশ জানায় মঙ্গলবার রাত 9:30টার দিকে সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তার এক নারী বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঈদের ছুটি শেষ হলেও কক্সবাজার সমুদ্র সৈকতে এখনো পর্যটকদের বেশ ভিড় দেখা গেছে। এ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হাসান। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষ হয়েছে, কিন্তু সমুদ্র সৈকতকে ছুটি জানাতে নারাজ এখানকার পর্যটকরা। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে আজকে পর্যটকের বেশ মুখরিত সমুদ্র সৈকত এলাকা, বিশেষ করে সৈকতের কলাতলী, লাবণী, হিমচুরি সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সব জায়গায় আজকে মানুষের বেশ সমারোহ রয়েছে। তবে এখানে পর্যটকের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় যে দর্শনার্থী তাদেরও বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে সৈকত এলাকা পুরোটাই একেবারে লোকারণ্য হয়ে উঠেছে। সৈকতের যে নীল জলরাশি সমুদ্র সৈকতের, সেখানে আসলে পর্যটকরা নিজেকে গা ভিজিয়ে উচ্ছ্বসিত করছেন। পাশাপাশি আরব যে কোটি সৈকত গড়ে দিচ্ছে কক্সবাজারে, হিনানি, পাথরানি সি বিচ থেকে শুরু করে পাটোয়ারটেক যে সমুদ্র সৈকত, সব মিলিয়ে সেখানেও পর্যটকরা ঘোরাফেরা করছেন। তবে এখন পর্যন্ত ঈদের পর থেকে এই পর্যন্ত কক্সবাজারে যে ঈদের ছুটি, তাতে করে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর আমরা পাইনি। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে এখানে কিন্তু সমুদ্র সৈকত পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে পর্যটকদের কিছু খুচরো অভিযোগ রয়েছে, বিশেষ করে সমুদ্র সৈকতের আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেখানে দাম বৃদ্ধি থেকে শুরু করে বেশ কিছু খুচরো অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন বলছেন যে পর্যটকদের সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। পূর্ব শত্রুতার জেরে আধিপত্যের লড়াই আর রাজনৈতিক বিরোধে আবারও রক্ত ঝরল ব্রাহ্মণবাড়িয়ায়। নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের দুটি গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নিহত হন 2 জন, আহত হন শতাধিক। মাঠে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। মাসুক হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একের পর এক সংঘর্ষ, বারবার শিরোনাম, কোনোভাবেই থামছে না ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতা। নাসিরনগর উপজেলার প্রত্যন্ত গোয়ালনগর গ্রাম। সকালেই যে গ্রামটি ছিল শান্ত, মুহূর্তেই তা পরিণত হয় রণক্ষেত্রে। নির্বাচনী বিরোধের জেরে বিএনপি নেতা রহিম তালুকদার গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাশেম গ্রুপের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের এক পর্যায়ে রহিম গ্রুপের আক্তার মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর অবস্থায় কাশেম গ্রুপের হাবিবুর রহমানকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, জাতীয় সংসদ নির্বাচনের জেরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এলাকায় বিরাজ করছিল চাপা উত্তেজনা। সম্প্রতি হামলা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনা উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। পরিস্থিতি ধীরে ধীরে সংঘর্ষের রূপ নেয়। লাহাইতানার কিছু লোকজন এখানে পাইছি, এক পক্ষে আর পক্ষে পাইছি বড় করে ইউনিয়নের লোকজন আয়া এই গন্ডগোলে জড়িত হয়েছে। এরা রামপুর, শরীফপুর, অনেক 14 গ্রামের মানুষ আর একটা আনছে। আইনা সাইরা এরা ভাড়া করে জিনিস আগে দিতে রাখছে। এটা আমার বাপের বাড়ি গোয়ালনগর। শুনছি মারপিট হইতেছে, আমরা আসি দেখছি ওরে এখানে মারি, ওরা চলে যাইতেছে। পরবর্তী সহিংসতা এড়াতে টহল জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এক সপ্তাহ আগে আপনার এখানে আবারও গন্ডগোল হয়। ওই ঘটনার প্রেক্ষিতে 2টা মামলা হয়। মামলাগুলো আমরা নাসিরনগর যখন এজাহার পাই, আমরা এই মামলাগুলো রুজু করি। পরবর্তীতে এদের চাপা গন্ডগোলটা থেকে যায়। আজকে সকালে এদের মধ্যে 2 গ্রুপে আবার মারামারি হয়। দুই পক্ষে 2 জন নিহতের সংবাদ পাওয়া গেছে। লাশগুলো আপনার পোস্টমর্টম সহ পরবর্তী কার্যক্রমের জন্য আমরা আগাচ্ছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চে অসুস্থ হয়ে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি লড়াইয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হেলাল উদ্দিন স্থানীয় কোয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করেন এবং এলাকায় বলি হেলাল নামে পরিচিত একজন কুস্তিগীর ছিলেন। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকা। ধন্যবাদ সবাইকে।